স্বাগতম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। আমিও উপরওয়ালার রহমতে ভালোই আছি। চলুন দেখি, কালকে আমার স্যারের সঙ্গে মাননীয় রাজকুমার বাবু ওনার সঙ্গে কোলাবোরেশনে আপনাদেরকে একটা অনলাইন টিচিং দিয়েছিলাম বা উনি উপস্থাপনা করেছিলেন। আজকেও সেই একই পদ্ধতিতে এগিয়ে যেতে চাইছি। তো এখন মোটামুটি ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে আছে, দেখতে পাচ্ছি আওয়ার রান অ্যাওয়ে কাইট বলে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টার সম্পর্কে আমরা একটু ফার্স্ট ইউনিটে একটু পড়বো। তার আগে লুসি কে লিখেছে, লুসি মন্টগোমারি। উনি লিখেছেন এই ইংলিশ এটা গল্পটা। কে লেখা আছে? লুসি মন্টগোমারি, যিনি জন্মেছিলেন 1920 সেঞ্চুরির মধ্যে। 1920 সেঞ্চুরি হচ্ছে, উনি ছিলেন লেখক। তেনার বাসিন্দা, কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি কানাডার বাসিন্দা ছিলেন। এবং তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? অথর বেস্ট নন ফর হে সিরিজ অফ নভেল, মানে একগুচ্ছ উনি নভেল লিখেছিলেন, সেটার জন্য উনি বিখ্যাত ছিলেন। আর তার বিগিনিং, প্রথম নভেলটার নাম ছিল অ্যানি অফ গ্রিন গ্যাবলস। মনে রাখতে হবে আমাদেরকে প্রথম নভেলটার নাম কি তাদের। মাল্টিপল চয়েস কোশ্চেনে দিলেও দিতে পারে, সাধারণত দেয় না ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন, তবে দিলেও দিতে পারে। ভালো স্টুডেন্টরা যারা ভালো পারফর্ম করতে চায় জেনে রাখার চেষ্টা করবে। সি রোট নিউমেরাস নভেলস। নিউমেরাস মানে অনেক, এ লার্জ নাম্বার অফ, এ হিউজ নাম্বার অফ, এ নাম্বার অফ নিউমেরাস নভেল, অনেক নভেল তিনি উপন্যাস লিখেছেন, কবিতা লিখেছেন, অ্যান্ড শর্ট স্টোরি, ছোট গল্প লিখেছেন। হি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার। তাকে ওয়াজ মেড, প্যাসিভ ভয়েস আছে, দেখতে পেয়েছেন? 12টা ভয়েস রেঞ্জের মধ্যে 12টা টেন্সের মধ্যে কোনো টেন্সের এই ধরনের নিয়মকে আমাকে কেউ দেখাতে পারবেন? যে প্রথমে সাবজেক্ট আছে, তারপরে বিভার্ব আছে, তারপরে ভার্ব টু দি পাওয়ার 3 অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ আছে, পারবেন না। যখনই দেখবেন যে এরকম নেই, তাহলে টেন্সের মধ্যে নেই, তাহলে আপনি ধরে নেবেন যেটা বাই থাকুক আর নাই থাকুক সেটা প্যাসিভ ভয়েসে আছে। she was made, she উচ্চারণ SH, শা, মানে ফোনেটিক্স পড়লে আপনারা বুঝতে পারবেন ইংলিশ অনার্সের। সি আর শি দুটোর মধ্যে দেয়ার ইজ এ ফার্স্ট ডিফারেন্স ইন প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ইন মিনিং অলসো। SEE মানে হচ্ছে দেখা, আর SHE মানে হচ্ছে কোনো স্ত্রীলিঙ্গকে বোঝানোর জন্য বলা হয়। শি ওয়াজ মেড অ্যান অফিসার, নিশ্চয়ই ইনি ছিলেন ফিমেল রাইটার। শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার। অর্ডার অর্থাৎ তাকে অফিসার বানানো হয়েছে, নির্দেশক অফিসার, অর্ডার করতেন অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্যে, ইন 1935 সালে। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। এই ছোট্ট গল্পটা হচ্ছে একটা ভাই এবং বোনের মধ্যে একটা গল্প, ভাই এবং বোন সম্পর্কে। লিভিং অন অ্যান আইসোলেটেড মিনস ডেজলেটেড, পরিত্যক্ত, বিচ্ছিন্ন জায়গাতে উনি করতেন, বসবাস করতো তারা। উইথ দেয়ার ফাদার, তাদের সঙ্গে তাদের বাবা থাকতো। হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস, যারা, হু মানে যিনি, অর্থাৎ তাদের বাবা। ফাদার হু, দেখতে পেয়েছেন? খুব ভালো করে চিন্তা মনে করুন, গ্রামারটাই একটু মনে রাখার চেষ্টা করি, বিশেষ করে আমার স্টুডেন্টদের বলছি। যে আমি বারবার বলেছিলাম, যখন যে লিঙ্কিং ওয়ার্ড যেখানেই বসবে, অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন হতে পারে অথবা দ্যাটও হতে পারে, এগুলো ঠিক এই ওয়ার্ডটার দ্বারা যদি ঠিক তার আগেরটাকে কোয়ালিফাই করে, তাহলে আপনি নিশ্চয়ই ধরে নেবেন যে অ্যাডজেক্টিভ ক্লোজে আছে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স আছে। অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজে আছে। যেই অ্যাডজেক্টিভ ক্লোজ তাকেই বলে রিলেটিভ ক্লোজ, যেই নমিনাল ক্লোজ তাকেই বলে নাউন ক্লোজ। আচ্ছা, যেই হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ তাকেই বলে কন্ডিশনাল ক্লোজ। একই জিনিস, নাম কটা শুধু আলাদা আলাদা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম কেউ কেউ বলে দিয়েছে। চলুন, ওয়াজ মেড মানে 3 নম্বর রূপ আছে, মেড অ্যান অফিসার অফ দ্য স্টোরি। ব্যাকে চলে গেছে একটু। লিভিং অন অ্যান আইসোলেটেড উইথ দ্য ফাদার। লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড। ইসল্যান্ড উচ্চারণ কেউ করবেন না, আইল্যান্ড, এসটা সাইলেন্স হয়ে যাবে ওখানে। বলছে আইসোলেটেড, পরিত্যক্ত, আইল্যান্ড মানে দ্বীপেতে, উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সঙ্গে পরিত্যক্ত, অর্থাৎ ডিসরাপ্টেড, ডেজোলেটেড একটা জায়গা, পরিত্যক্ত জায়গায় বসবাস করতো। ফাদার হু, যে, হু মানে যখন এই লিঙ্কিং ওয়ার্ডটা ঘুরে গিয়ে ঠিক তার আগের ওয়ার্ডটাকে রিফার করবে, অর্থাৎ আগেরটাকে প্রভাবিত করার চেষ্টা করবে, প্রভাবিত করবে, জানবেন সেটা অ্যাডজেক্টিভ ক্লোজে আছে। দেয়ার ফাদার হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্ট, যে একগুচ্ছ শব্দের মধ্য দিয়ে, সিরিজ অফ ইনসিডেন্ট মানে অনেক ঘটনার মধ্য দিয়ে,
গেট রিইউনাইটেড মানে মাঝখানে অনেক কটা ঘটনা ঘটে গিয়েছিল, তারপরে সেগুলো গেট রিইউনাইটেড উইথ দ্য লং লস্ট রিলেটিভ। কি হলো, তারা রিইউনাইটেড আবার একত্রিত হলো লং লস্ট রিলেটিভ, কাদের সঙ্গে, অনেক দিন ধরে হারিয়ে গেছে যে আত্মীয় স্বজন যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাদের সঙ্গে আবার তারা একত্রিত হলো, অর্থাৎ একে অপরের সঙ্গে মিল হলো, দেখা হলো। ইট ইজ এ টাচিং টেল, এই যে গল্পটা আমরা পড়বো এটা হচ্ছে একটা টাচিং হৃদয়স্পর্শী গল্প, দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, যেটার মধ্যে দিয়ে রিলেশনশিপ সম্পর্কের একটা মূল্য কত সেটা দেখানো হয়েছে। কিন্তু কোন সম্পর্ক আমরা একটু বুঝে দেখার চেষ্টা করব, সেটা হলো হচ্ছে তোমার বৈধ সম্পর্ক। ইট ইজ অবভিয়াসলি ভ্যালিড রিলেশনশিপ, ইট ইজ নট অ্যান ইলিগাল রিলেশনশিপ অর ইলিসিট রিলেশনশিপ। ইলিগাল অবৈধ কোনো রিলেশনশিপের কথা বলা হচ্ছে না এখানে, ভ্যালু অফ রিলেশনশিপ অর্থাৎ তোমাদের আত্মার যে মিলন, আত্মিক যে একটা সম্পর্ক সেটার কথা বলা হয়েছে। ঠিক অনুরূপ ভাবে আপনি চলে যান আমাদের হাদিস কোরআনের মধ্যে চলে যান, অর্থাৎ ইসলামের যে তথ্য বা দলিল আছে সেখানে বলা হয়েছে কেউ যদি একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, সে যদি রাতের আঁধারেও অর্থাৎ ডুগরে ডুগরে ওপরওয়ালার কাছে কাঁদে, কাঁদতে কাঁদতে বলে এমনকি সবে কদরের রাতেও যদি বলে, তাহলে তার দোয়াটাকে কবুল করা হবে না, তার কারণ তার অপরাধ হচ্ছে একটা, সে সম্পর্ক ছিন্ন করছে। অতএব সম্পর্কটাকে টিকিয়ে রাখতেই হবে আমাদেরকে, এবং সেটা ভালো সম্পর্ক, আর যে সম্পর্কটা থাকবে সেটা উপরওয়ালাকে রাজি খুশি করার জন্যই থাকবে। অ্যাজ এ রিলিজিয়াস পার্সন, ধার্মিক একজন ছোট্ট একটা নগণ্য ব্যক্তি হিসেবে আমি আপনাদেরকে বা আমার নিজেকেও বলি, এটা সাজেস্ট করি যে যত সম্ভব চেষ্টা করবে একে অপরের সঙ্গে সম্পর্কটা বজায় রাখতে। তারপরে চলুন, আপনাদেরকে বারবার প্রথমেই বিগিনিংই বলে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি যে আমার ভিডিওটার পরে আপনি আরো ইন্টারেস্টিং একটা জিনিস আসবে। আমার মাননীয় শিক্ষক মহাশয় রাজকুমার বাবুর, উনি অসাধারণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবেন। আপনারা ভিডিওটা না টেনে সরাসরি দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি কাজে লাগবে সবটা। ইট উইল বি ক্লিয়ার অ্যাজ এ ডে, অ্যাজ ক্লিয়ার অ্যাজ সানলাইট, দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার হয়ে যাবে। অ্যাজ ক্লিয়ার অ্যাজ ফেয়ার অ্যান্ড লাভলির মতো পরিষ্কার হয়ে যাবে। অনলি 5 days, ইউজ অনলি 5 days and you will be fair and lovely। বলছে মাত্র 5 দিন ব্যবহার করে ফেয়ার অ্যান্ড লাভলি হয়ে যাবে। আই এম সাজেস্টিং দ্যাট ইউ হ্যাভ টু রিড থ্রু আউট লাইফ। আমি এটা সাজেস্ট করছি না যে 5 দিনে আপনি শিখে যাবেন, আমি সাজেস্ট করছি যে 5 দিনে ফেয়ার অ্যান্ড লাভলি আপনি হতে পারেন, কিন্তু 5 দিনে আপনি টিচার বা ছাত্র হতে পারেন না। ইউ হ্যাভ টু স্পেন্ড হোল অফ your whole life ইন গ্যাদারিং নলেজ। জ্ঞানের কোনো শেষ নেই, সারা জীবন জুড়ে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। ফরেস্ট মন্ত্রী দুর্ভ ঘাসের নাম জানে না, ফরেস্ট মন্ত্রী গোঝাড় কাকে বলে সেটা জানে না। অতএব আমার জানার থেকে আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে জানার থেকে অজানাটাই বেশি। জ্ঞানের প্রতি পিপাসা থাকতে হবে, জ্ঞানের প্রতি একটা তোমার উদ্গ্রীব হয়ে থাকতে হবে যে কোথা থেকে, হাউ ক্যান আই গ্যাদার নলেজ। এই প্রসঙ্গে আমি একটা মোটিভেশনাল কথাবার্তা বলে দিচ্ছি, যেটা হলো আমরা ইন্ডিয়ার বিখ্যাত একজন ক্রিকেটার যার নাম সৌরভ গাঙ্গুলি, আমরা শুনেছিলাম শেষের দিকটা ওনাকে নিয়ে খুব টালমাটাল অবস্থা চলেছিল, অর্থাৎ একবার বাদ দেওয়া হচ্ছে, একবার নেওয়া হচ্ছে, একবার অপমানিত করা হচ্ছে, একবার সম্ভবত সেই সময় ইন্ডিয়ান টিমের কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল, অস্ট্রেলিয়া। তো এরকম চলেছিল, ওনাকে অপমানিত করে দল থেকে বার করে দেওয়া হয়েছিল, কিন্তু ইন সো শর্ট এ টাইম হি কেম ব্যাক অ্যাগেন ইন হিজ পজিশন। খুব তাড়াতাড়ি উনি আবার পারফরমেন্স ভালো করে আবার তার দলে ফিরে এসেছিলেন, এবং হি গট হিজ ক্যাপ্টেনশিপ, সে তার ক্যাপ্টেনশিপটা অর্থাৎ অধিনায়কত্বটা ফিরে পেয়েছিলেন। তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে আপনি এত তাড়াতাড়ি এইভাবে কি করে কাম ব্যাক করলেন, হাউ ইজ ইট পসিবল। তিনি উত্তর দিয়েছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু গেট সাকসেস ইন ইউর লাইফ, ইউ হ্যাভ টু কিপ হাঙ্গার ইন ইউর বেলি। যদি জীবনে কোনো সফলতা হতে চাও, তাহলে পেটের মধ্যে একটা খিদে রাখতে হবে সবসময়। আর গ্রিক দার্শনিক খিদে রাখতে পারবো, সেই গ্রিক দার্শনিক সক্রেটিস ঠিক ওই রকমই একটা কথা বলেছেন। তার একজন শিষ্য এসে বললো, মাস্টারমশাই আমি কি করে সফল হব, সফল হতে গেলে কি করতে হবে। উনি শিষ্যটাকে কোনো কথা না বলে টেনে নিয়ে যে ফেলে দিলেন সমুদ্রের ধারে। অর্থাৎ সমুদ্রের ধারে সেই বাচ্চাটা হাবুডুবু খাচ্ছে, একটুখানি পানি খাচ্ছে, উঠছে নামছে, এরকম করছে, হাত রাখছে, হাত দিয়ে যে এটা কিছু খুঁজাচ্ছে, বলে না যে ড্রনিং মান ক্যাচেস দ্য স্ট্র, যে মানুষটা ভেসে বেড়াচ্ছে একটা খড়কুটোকেও ধরার চেষ্টা করে, ঠিক ওই রকম ছাত্রটার দশা। যখন দেখলেন সক্রেটিস যখন দেখলেন যে তার ছাত্রের প্রাণ ওষ্ঠাগত, তখন হাতটা ধরে টুক করে তুলে নিলেন।
তখন বাচ্চাটা উঠে বললো, ছাত্রটা স্টুডেন্টটা বললো, স্যার আমার অপরাধটা কি ছিল? আমি শুধু জিজ্ঞাসা করেছি আমি কিভাবে সফল হব, এটাই তো জিজ্ঞাসা করেছি। তা আপনি আমাকে এরকম করলেন কেন? আমাকে ডুবিয়ে মেরে দেওয়ার ধান্দা করলেন কেন? উনি বললেন, না আমি তোমাকে ডুবিয়ে মারার ধান্দা করিনি, আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর আমি দিয়েছি, যেটা হলো যে তুমি বাবা ওই জলের মধ্যে কি খোঁজ করছিলে, হাঁসফাঁস করছিলে কিসের জন্য? বলছে একটু মুক্ত বাতাসের জন্য, একটু অক্সিজেনের জন্য আমি হাঁসফাঁস করছিলাম, অর্থাৎ একটু বাঁচার জন্য হাঁসফাঁস করছিলাম। তাই বলছে তুমি যদি জীবনে সফল হতে চাও, তোমার উত্তরটা হলো এটাই, যে যার জন্য যেরকম ভাবে তুমি হাঁসফাঁস করছিলে তোমার সফলতার জন্য, ঠিক ওইভাবেই তোমাকে জীবনে কি করে সফল হবে না হবে 24 ঘন্টা, অর্থাৎ অল টাইম ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, সবসময় আপনাকে এটাই চিন্তা করতে হবে, আই হ্যাভ টু বি এ সাকসেসফুল ম্যান ইন লাইফ, জীবনে আমাকে সফল হতে হবে। চলুন টেক্সটে চলে যাবো, বেশি সময় নষ্ট করবো না। অফকোর্স ইউনিট একদম 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 ইউনিট ওয়ানে চলে আসুন। অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস, অবশ্যই অফকোর্স মানে অবশ্যই আমাদের জন্য কেউই ছিল না, ফর আস টু প্লে খেলার জন্য, উইথ অন দ্য প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুন বলে একটা জায়গা আছে, দ্বীপ আছে, ওই জায়গাটাতে আমাদের জন্য খেলার কেউ সাথী ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, আমাদের উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, যে কজন ছিলাম একে অপরের সঙ্গে আমাদেরকে খেলাধুলা করে চালিয়ে নিতে হতো, অ্যান্ড উই ডিড, এবং আমরা তো করতামও, তাই একে অপরের সঙ্গেই করতে হতো, বাইরের লোক কাউকে পেতাম না, তাই আমরা একে অপরের সঙ্গে এইভাবে খেলা করতাম, আমরা কাটিয়ে দিতাম সময়টা। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, একে অপরের যথেষ্ট চেষ্টা করতে হতো, মোস্ট অফ ইচ আদার, অ্যান্ড উই ডিড, এবং করতামও তাই। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, কোথায় পরিষ্কার করে মনে রাখুন, কোশ্চেন দিতে পারে এখান থেকে, কোশ্চেন মেবি গিভেন ফ্রম দিস ভেরি লাইন, যে উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা কোথায় বসবাস করতাম? উই লিভ, আমরা বসবাস করতাম বিগ হাফ মুন বলে যে জায়গাটা আছে, ওই আইল্যান্ড, কেউ ইসল্যান্ড উচ্চারণ করবেন না, এখানে এসটা সাইলেন্স থাকবে ফনেটিক্সের প্রোনাউন্সিয়েশনের রীতি অনুযায়ী। তাই বলছে উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বসবাস করতাম, থাকতাম। লিভ আর রেস্টের দুটোর মধ্যে তফাৎ আছে, এই মুহূর্তে আমি বলছি না, পরে জানিয়ে নেবেন, বাই ফোন কেউ জেনে নেবেন। বিগ হাফ মুন আইল্যান্ড, এখানে আমরা থাকতাম। উই আর, আমরা কারা কারা থাকতাম বলে দিচ্ছে এখানে, হু আর উই রিফার টু হিয়ার, এখানে যে উই বলতে কাদেরকে বুঝিয়েছে, কোশ্চেন মেবি গিভেন, কোশ্চেন দিতে পারে। আর ফাদার, আমরা হলাম বাবা, অ্যান্ড ক্লড, ক্লড বলে একজন, ক্লড বা ক্লডি, যে যেমন পেরে উচ্চারণ করেছে, এ ছিল, আমার বাবা ছিল, অ্যান্ড আমি ছিলাম তিনজন, অ্যান্ড আন্ট ইস্তার চারজন, অ্যান্ড মিমি অ্যান্ড ডিক ছজন, 4 আর 2 6জন, এই 6জন আমরা ছিলাম এখানে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, সাধারণত আমরা থাকতাম কে কে, বাবা, ক্লড এবং আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, শুধুমাত্র থাকতাম কিসের জন্য? ওই ঘুড়িটার জন্য, দ্যাট দেয়ার আর মোর অফ আস, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, কেটে কেটে আমার মতোই মানে করবেন, নাহলে বুঝতে পারবেন না, লাইনটা বুঝতে একটু ডিফিকাল্ট আছে, কি ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, আমরা সকলেই ওখানে জড়ো হতাম শুধুমাত্র এই একটা ঘুড়ির জন্য, দ্যাট দেয়ার আর মোর অফ আস, মানে আমরা সবাই সেখানে জড়ো হতাম ওই একটা ঘুড়ির কারণে, ঘুড়ির জন্য, ঘুড়ি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এটাই আপনাদেরকে আমি বলতে চলেছি। এরপরে চলুন কি বলছে দেখি, প্যারা 2 চলে আসুন। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বিগ হাফ মুন লাইট হাউসের কিপার আমার বাবা ছিলেন, রক্ষী, দ্বার রক্ষী, কিপার, ওয়াচারম্যান। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, বয়সটা মনে রাখবেন, কোশ্চেন দিতে পারে, যে আমার আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের বয়স হচ্ছে 12, কার 11 কার 12, এটা আপনাকে দ্বন্দ্বে ফেলে দেবে, এটা এক মুহূর্তে এখনই আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যে আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, অর্থাৎ ন্যারেটরের বয়স হচ্ছে তোমার 11 বছর, আর ক্লডের বয়স হচ্ছে 12, অর্থাৎ 12 বছর, এই দুটি জিনিসের মধ্যে কনফিউশন পাকাবেন না, বারবার রিপিট করে যাচ্ছি। ইন উইন্টার, শীতকালেতে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দরে বরফ জমে যায়, ফ্রোজেন ওভার, বন্দরে যখন বরফ জমে, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা তখন মূল দ্বীপে ফিরে যাই, বন্দরটা ছেড়ে আমরা চলে যাই মূল দ্বীপে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেই মাত্র বসন্ত আসে, অ্যাজ সুন অ্যাজ, তারপরে এটি সেন্টেন্সটাকে তুলে দিয়ে বলতে পারে যে নেগেটিভ করো, অথবা বলতে পারে অমিট অ্যাজ সুন অ্যাজ, এটাও বলতে পারে, একই উত্তর ঘুরিয়ে নানা রকম ভাবে প্রশ্নকে দিতে পারে। আমি উত্তরটা সহই বলে দিচ্ছি আপনাদেরকে এক্ষুনি। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেই মাত্র বসন্ত আসে, ব্যাক উই সেল, আমরা ফিরে যাই টু আওয়ার ওন ডেয়ার আইল্যান্ড, আমাদের পুরনো ডেয়ার ওল্ড আওয়ার ওন, আমাদের নিজের প্রিয় দ্বীপের মধ্যে আমরা ফিরে যাই। তাহলে অ্যাজ সুন অ্যাজকে নেগেটিভ করতে গেলে কি করবেন? নো সুনার, তারপরে নো সুনার পরে হ্যাড বসাবেন, অথবা ডিডও বসাতে পারেন। ডিড বসালে কি করবেন আর হ্যাড বসালে কি করবেন?
তার উত্তর আমি ঝাড়াঝাট করে বলে যাচ্ছি, আপনারা একটু নোট ডাউন করবেন। দয়া করে আমার ভিডিওটাকে একটু হোল্ড করে করে দেখবেন, কারণ টাইম ইজ টু শর্ট। রমজান মাস চলছে, প্রায় 10টা বেজে গেছে রাত্রি, খাওয়া দাওয়া এখনো হয়নি, একটু টায়ার্ডনেস ফিল করছি, তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, পরে আবার এলাবোরেটলি জানাবো। ঠিক আছে, চলুন দেখি। as soon as spring comes, দেখেন প্রেজেন্ট টেন্স আছে, no sooner had spring, no sooner has spring, no sooner এর পরেই had বসাবেন, no sooner had spring come, had বসিয়েছেন verb to the power 3 হবে, টেন্সের নিয়ম past perfect tense, no sooner had spring come then back we sail to our own dear island, ওটাও রাখতে পারেন, অথবা নিজের মতো করে সেন্টেন্সটাকে সাজাতে পারেন, দেন উই সেল টু আওয়ার ওন ডেয়ার আইল্যান্ড, ব্যাকটা শেষেও দিতে পারেন। এর সম্বন্ধে কনফিউশন করে কিচ্ছু লাভ নাই, শুধু ফরমেশনটা বোঝার চেষ্টা করুন। নো সুনারের অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার পড়াবেন, বসাবেন, তার নো সুনারের বসাবেন, তারপরে যেখানে যে জায়গাটা কমা পাচ্ছেন আপনি ওই কমাটা তুলে দিয়ে দেন বসাবেন। একটা দিক, দুটো দিক গেলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় আপনি নো সুনার বসানোর পরে হ্যাড না বসে ডিডও বসাতে পারেন, কিন্তু ডিড বসালে ভাবটার 1 নম্বর রূপ চলে আসবে। নো সুনার ডিড, নো সুনার ডিড স্প্রিং কাম হবে, কামস হয়ে যায়, এস যোগ করবেন না, কাম হবে শুধুমাত্র 1 নম্বর রূপ হবে। ডিড বসিয়েছেন, ওখানে পাওয়ার মাইনাস হয়ে গিয়ে এখানে কামস এর পাওয়ার মাইনাস হয়ে গিয়ে ডিডে চলে আসছে, তাই এখন এসটার জন্য আর কখন নো সুনার ডিড স্প্রিং কামস করবেন না, কাম করবেন, কারণ ডিড বসিয়েছেন, সেই জন্য আপনাকে 1 নম্বর রূপই রাখতে হবে, তার সঙ্গে কোনো কিছু জুড়ে দেওয়া যাবে না, এস বাই এস জুড়বেন না। ব্যাক উই সেল টু আওয়ার ওন ডেয়ার আইল্যান্ড, আমরা তখন ফিরে যেতাম আমাদের মূল দ্বীপে, আইল্যান্ড। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, সব থেকে মজার বিষয় যেটা হলো যে দ্য পিপল অলওয়েজ পিটিড আস, মানুষরা সবসময় করুণা করতো আমাদের প্রতি, হোয়েন দ্য টাইম কেম আস ফর রিটার্ন, যখন আমাদের ফিরে আসার টাইম হতো, যখন ফিরে যাওয়ার পালা পড়তো, তখন মানুষ সবসময় আমার সঙ্গে কি করতো, যে করুণা করতো, দয়া করতো, করুণা করতো। বেশ, পিটিড আস ফর দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, দেশের তারা বলে উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, ও তোমরা কতই না একাকী হয়ে যাবে, তোমরা একাকী থাকবে, একলা থাকবে, ইউ উইল বি লোনলি, লোনসাম, ইউ উইল বি অ্যালোন, মানে তোমরা একাকিত্বের মধ্যে তোমাদের থাকতে হবে, এই জন্য তারা করুণা করতো। আর কি বলে করুণা করতো, সাবঅর্ডিনেট স্টেটমেন্ট ঢুকিয়ে দেবেন, কোনো ট্রু ফলসে দিলে দিতেই পারে, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, এবং আমাদের কাছে কোনো শিশু থাকবে না খেলার জন্য, উইথ নো আদার চিলড্রেন, যেখানে থাকবে না কোনো শিশু, নিয়ার আস মানে আমাদের কাছে কাছে, অফকোর্স পরের লাইনে বলছে অফকোর্স অবশ্যই, ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, আমি এবং ক্লড দুজনে চাইতাম যে উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, কেউ আমাদের সঙ্গে খেলা করুক, এটা আমরা চাইতাম মনে প্রাণে। প্লে উইথ আস, ইট ইজ হার্ড টু রান পিরিয়ড কেপস, এটা ছিল খুব কষ্টকর একটা বিষয়, হার্ড টু রান পিরিয়ড কেপস, রান পিরিয়ড কেপ মানে এক ধরনের খেলা, জলদস্যু মানে জলদস্যু গুহা, পিরিয়ড কেপ মানে জলদস্যু গুহা পাশে, এরকম কিছু দুজনের পক্ষে খেলার কথা বলা হয়েছে, বলছে জলদস্যু গুহা, এটা একটা খেলাটা, ইট ইজ এ কাইন্ড অফ প্লে, জলদস্যু গুহাটা, ইট ইজ হার্ড টু রান পিরিয়ড কেপ অ্যান্ড থিংস লাইক দ্যাট, এবং ওই ধরনের কোনো জিনিস, দ্যাট উইথ অনলি টু, কেবলমাত্র আমি এবং ক্লডের পক্ষে ওই ধরনের খেলা করাটা সম্ভব ছিল না, সম্ভব হতো না, বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু শীতকালে উই ইউজ টু কোয়ারেল, অতীতকালে নিয়মিত করাকে ইউজ টু বসে, নিয়মিত অভ্যাস বোঝানোর জন্য, বা অতীতকালে নিয়মিত কাজকে কন্টিনিউয়াস চলছিল এটা বোঝানোর জন্য ইউজ টু কথাটাকে ব্যবহার করা হয়। বাট উই ইউজ টু কোয়ারেল, কিন্তু আমরা কি করতাম, কোয়ারেল ঝগড়া করতাম, ইউজ টু করতাম, এ গুড ডিল অনেকটাই, অনেক ঝগড়া করতাম, প্রচুর পরিমাণে ঝগড়া করতাম, গুড ডিল, এ গ্রেট ডিল, এ নাম্বার অফ, সব কটার মানে একই রকমের, উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন মানে মূল দ্বীপের শিশুদের সঙ্গে, ইন উইন্টার মানে শীতকালে, সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট as well that there were none of them on the big half moon, so it was perhaps just as, এটা সম্ভবত এই যে just as well that, যে there are none of them, তাদের কেউই ছিল না, on the big half moon, ওই বিগ হাফ মুন বলে ওই যে দ্বীপটা আছে ওখানে কেউ ছিল না, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লডের সঙ্গে ক্লড আর আমি কোনোদিন ঝগড়া করতাম না, আমাদের দুজনের মধ্যে কোনো ঝগড়া হতো না। পাতাটা উল্টুন, পরের পৃষ্ঠাটা দেখে নিন, পরের পেজে চলে যান। টু বি শিওর, নিশ্চিত করে বলতে গেলে, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, বাবাকে মনে হতো আমরা ছাড়া আর তার কেউ নেই, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস, আমরা ছাড়া তার নিজের কেউ আত্মীয় এখানে কেউ নেই, আত্মীয় স্বজন এখানে কেউ থাকে না, ফাদারকে দেখে মনে হতো। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি,
এটাই আমাকে এবং ক্লডকে ধাঁধায় ফেলে দিত, পাজেল করে দিত, সারপ্রাইজ করে দিত, ধাঁধায় ফেলে দিত, গোলক ধাঁধায় ফেলে দিত। কেন? এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, মানে মেনল্যান্ডের মূল দ্বীপে যারা থাকে তাদের প্রত্যেকের কারো না কারোর সঙ্গে কোনো রিলেশন বা সম্পর্ক আছে, সম্পর্ক আছে। এভরিওয়ান অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, সম্পর্ক আছে। হোয়াই হ্যাড নট উই, তাহলে আমাদের নেই কেন? আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভ অন অ্যান আইল্যান্ড, এটা কি এই কারণে যে আমরা শুধুমাত্র এই দ্বীপে বসবাস করি বলে? এটা দিস ইজ এ নোট অফ ইন্টারোগেশন, তারা কোশ্চেন করে দিয়েছে। এটা দেয়ার ইট ইজ দেয়ার হার্ট, ইট ইজ দেয়ার ইমাজিনেশন, যে এটা কি আমরা আইল্যান্ডে থাকি বলেই কি এই কারণে হচ্ছে তোমার আমাদের সঙ্গে কারোর মিল নেই, না আমাদের সঙ্গে কেউ সঙ্গ দেয় না। উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড অ্যান্ট, আমরা তখন ভাবলাম যে এটা খুব আনন্দমুখর হবে, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড অ্যান্ট, একটা কাকা এবং কাকিমা পেলে, অ্যান্ড সাম কাজিন, এবং তাদের ছেলে মেয়েদেরকে পেলে, এটা খুব মজার জিনিস হবে দ্বীপের মধ্যে। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একদিন আমার বাবাকে, উই মানে আমরা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম কি, আস্কড অ্যাবাউট ইট, এটা সম্পর্কে কি, বাট হি লুকড, মানে এখানে আর কেউ নেই কেন, বাট হি লুকড সো সরোফুল, কিন্তু এটার জন্য তাকে এত সরোফুল, ওনাকে আমার বাবাকে এত সরোফুল দেখালো, দুঃখিত দেখালো, যে ইট ওয়াজ সিন সো সো আনহ্যাপি, হি ওয়াজ সিন সো আনহ্যাপি দ্যাট উই সো দ্যাট উই হ্যাড নট, তখন আমরা বলেছিলাম যে, তখন আমরা কি করলাম যে আমাদের এটা উচিত হয়নি, জিজ্ঞাসা করাটা উচিত হয়নি। হি সেড ইট ওয়াজ, সে কোনো উত্তর দিলেন না তার বাবা, শুধু একটাই উত্তর দিয়েছিলেন, ইট ইজ অল ইট ওয়াজ অল ইজ ফল্ট, এটা তারই দোষ। ভালো মানুষরা চট করে দোষটাকে স্বীকার করে নেয়, কেন? তাদের সম্মানটাকে বাঁচানোর জন্য, ফার্দার যাতে তার কোয়ারেলটা বেড়ে না যায়, ফার্দার যাতে তাকে অপমানিত না হতে হয়, এবং তার দোষটাকে শুধরে নিতে হয়। কিছু কিছু জায়গায় দোষ না থাকলেও মাথাটাকে নুইয়ে দিতে হয়, শুধুমাত্র অশুভ রডি পিপলদের হাত থেকে বাঁচার জন্য, অর্থাৎ তাদের ঝগড়া, তারা যেটা পারবে, তারা যেটা স্ল্যাং ইউজ করতে পারবে, তারা যেটা ভাষা ব্যবহার করতে পারবে, আপনি পারবেন না, আমি পারবো না, তাই আমাদেরকে এড়িয়ে চলতে হয়। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, সে স্বীকার করলো যে এটা ছিল সবটাই আমার দোষ, তাই কেউ নেই আমার সঙ্গে। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন, ক্লড এবং আমি বুঝতেই পারলাম না যে তিনি কি বলতে চাইলেন। বাট ইট ইজ ক্লিয়ার দ্যাট ফাদার হ্যাড নো রিলেশনশিপ উইথ হিজ ওয়াইফ, তার ওয়াইফের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, সেই জন্য তিনি নিজেকে দোষারোপ করেছেন, আর অন্য কাউকে দোষারোপ করেননি। যে আমার হাতটা, যে আমার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সে আমার বন্ধু। উনি নিজে নিজেই ভুলটাকে স্বীকার করে নিয়েছেন, ভুলটা আমার। আদৌ জানি না এখানে টেক্সট থেকে এটা ক্লিয়ার নয় যে উনার দোষ কি না, এটা একটা ভদ্রতা এবং নম্রতার পরিচয়। হি ইজ এ পোলাইট পারসন, ইট ইজ ক্লিয়ার ফ্রম দিস টেক্সট, ইট ইজ ক্লিয়ার ফ্রম হিজ স্পিচ। চলুন দেখি কোশ্চেন কি আছে, ঝটকা একবার দেখে নেবো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দ্য কিপার অফ দ্য বিগ হামুল লাইট হাউস ইজ, বিগ হামুল লাইট হাউস কিপার, রক্ষী কে ছিল? উত্তর অপশন আছে চারটে, 2 নম্বর অপশনে দাগ বলুন ফাদার। দ্য ফ্যামিলি মুভ ওভার টু দ্য মেনল্যান্ড ইন, ফ্যামিলি লোকেরা চলে যেত মেনল্যান্ড মূল দ্বীপেতে, কখন? উইন্টার, শীতকালেতে, 4 নম্বর অপশনটাতে দাগ মারুন। তারপর হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশন, যখন সম্পর্কের কথা জিজ্ঞাসা করা হয়েছিল, ফাদার লুক, বাবাকে দেখা গিয়েছিল কিরকম? অনেকগুলো অপশন আছে, তার মধ্যে লিখে দেন 3 নম্বরটা ঠিক মেরে দেন, সরবুল, তাকে দুঃখিত দেখা গিয়েছিল। চলুন ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে কি করবেন? চার্টটাকে ফিল আপ করুন। টেক্সট থেকে তথ্য নিয়ে চার্টটা ফিল আপ করবে কি করে? নেম অফ দ্য আইল্যান্ড, বাঁ দিকে দেওয়া আছে তথ্য, আর হচ্ছে তোমার ডান দিকে আর একটা তথ্য চাইছে। নেম অফ দ্য আইল্যান্ড, আইল্যান্ডটার নাম কি? দ্য বিগ হাফ মুন, এটা উত্তর। তারপরে বলছে এজ অফ ক্লড, ক্লডের বয়স কত? আমি একটু আগে বললাম যে কোশ্চেন দিতে পারে, আমার বয়স এত, ক্লডের বয়স এত, আমার বয়স 11, ক্লডের বয়স 12, তার উত্তরটা হবে 12। দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য পিরিয়ড, যে গেমটা ক্লড এবং ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, বর্ণনাকারী, অর্থাৎ বর্ণনাকারী এবং ক্লড যে গেমটা খেলতো, সেই গেমটার নাম কি? আমি বললাম একটু আগে, এক ধরনের পিরিয়ড গেম, এটা এক ধরনের খেলা, ওইটাই হবে পিরিয়ড। আবার কেউ কেউ বলে পাইরেট। উচ্চারণ বিভিন্ন রকমের ফোনেটিক্যাল উচ্চারণ আছে, যে যেমন ভাবে নেবেন, তবে অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণ হচ্ছে আপনার এখানে পিরিয়ড, পাইরেট নয়। আপনি দেখে নেবেন তোমার ফোনেটিক্স অফ ফোনেটিক্স একটা যে কোনো ভালো বই দেখে নেবেন, নামটা মনে পড়ছে না, ওখানে পিরিয়ড আছে। ট্রু ফলস এর ব্যাপারটা একটু দেখে নেন। পিপল ফেল দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর আর লোনসাম ইন দ্য আইল্যান্ড, মানুষরা ভাবতো যে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, ক্লড এবং বর্ণনাকারী, তারা খুবই একাকিত্বই বোধ করে আইল্যান্ডে। একদম ঠিক। সাপোর্টিং সেন্টেন্সটা আপনারা একটু খুঁজে নেবেন দয়া করে, পরে না পারলে ওভার ফোন আমাকে জেনে নেবেন। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেল, ক্লড এবং ন্যারেটরের মধ্যে ওরা ঝগড়া করতো, কিন্তু একটা লাইন তোমরা এখানে পড়েলাম, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লড এবং আমি কোনোদিন ঝগড়া করতাম না, অতএব ইট ইজ ফলস। ওই লাইনটাই এখানে তুলে দেবেন সাপোর্টিং সেন্টেন্স হিসেবে। নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন,
মেনল্যান্ড নোবডি অন দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডের কোনো ব্যক্তিরই কোনো রিলেশন অর্থাৎ সম্পর্ক ছিল না। না, কিছু কিছু জনের ছিল, সবার আছে শুধু আমাদের ছিল না, এরকম কথাটা বলা আছে। ওই লাইনটা এখানে তুলে দেবেন, অতএব এটাও হবে ফলস। এইভাবে আমরা একটার পর একটা টেক্সট আমরা নিতে থাকি এবং গ্রামার পোর্শনের জন্য আমরা প্রস্তুত হতে থাকি। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে 40টার মাত্র মতো ফ্রেজাল ভার্ব পাবেন, সেটাকে তুলে রাখুন এবং ভয়েস চেঞ্জ নারেশন চেঞ্জের নিয়ম করা দেখে নিন। আর্টিকেল প্রিপোজিশন চুলচেরা বিশ্লেষণ করে দেখুন কোথায় কিভাবে পড়াশোনা হচ্ছে। অর্থাৎ আরপি সিনহার বইটাকে আপনারা ফলো করুন, আর মেনলি আর্টিকেল আর প্রিপোজিশনের উপর। আরপি সিনহা, অক্সফোর্ড পাবলিকেশন। যদি কারো না থাকে আমার কাছ থেকে কালেক্ট করবেন, আমি প্রোভাইড করব, কথা দিচ্ছি। বাস এই পর্যন্ত আপনারা ভিডিওটা আমরা এখনই আমার বক্তব্যটাকে শেষ করছি, কিন্তু এরপরেই আসছে আমার মাস্টারমশাই। উনি আরও কিছু গুরুত্বপূর্ণ অ্যামেজিং তথ্য দেওয়ার চেষ্টা করবেন বা চেষ্টা করেছেন, যেটা খুবই প্রশংসনীয়, অপ্রশংসা তুল্য। ওনার প্রশংসা করার ভাষা নাই। আমি ওনার প্রশংসার জন্য মুখ খুললে আমার উনি অপমানিত, ওনাকে অপমান করা হবে বলেই মনে হয়। অতএব ওটা বিচার আপনারাই করবেন যে উনি কত বড় মনের মানুষ, কত অনেস্ট মানুষ এবং কত ছাত্র দরদি মানুষ, সেটা আপনারা ওনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। চলুন, আমার মাস্টারমশাই আপনাকে রিকোয়েস্ট, আপনার আশীর্বাদের হাতটা আমার মাথা থেকে তুলে নেবেন না, সর্বদাই আমার হাতে রাখুন। আপনি থাকলে, আপনি মাথার উপর হাতটা রাখলে, আপনাদের মতো মাথায় মাস্টারমশাইয়ের মাথায় হাত রাখলে এগিয়ে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হবে। জীবনে তো অনেক বাধা আসবে। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনটা তো ফুলের বিছানা নয়, রাদার ইট ইজ ফুল অফ থর্নস। এটা হচ্ছে কাঁটায় ভর্তি। তাই কাঁটায় ভর্তি, সেই জন্য আমাদেরকে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমাদেরকে খুব সতর্ক হতে হবে। সেই জন্য মাস্টারমশাই, আপনাদের মতো মাস্টারমশাইদের হাত আমাদের মাথায় থাকলে হয়তো অন্তত বিপদ থেকে, বহু বিপদ থেকে রক্ষা পাবো। আর সৎ পথে থাকার একটু উপদেশ আমাদেরকে দেবেন, কারণ আমার তো মানুষ হচ্ছে মন কোন দিকে কার কখন চলে যায় সেটা বোঝা মুশকিল। সেই জন্য আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক মি a people who is willing to correct his own fault. আমার ইচ্ছা প্রকাশ করছি যে আমি আমার যে সমস্ত ফল্টগুলো আছে সেগুলোকে সংশোধন করতে চাই। মাস্টারমশাই আপনারা হাত তুলে নেন। আমাদের হাদিস পাকের মধ্যে আছে যে মাস্টারমশাই যেমনই হোক না কেন, প্রথম কথা তো এটা, কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করিও। কে বলছে, মুচি বলছে না, বাগদি বলছে না, বাউরি বলছে, আপনার দেখার দরকার নাই, কি বলছে সেটা লক্ষ্য করো। তারপরে কি বলছে যে তোমার মাস্টারমশাইদের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে অথবা খারাপ ধারণা রাখে অথবা কুমন্তব্য করে, মানুষটা যেমনই হোক, কি করবেন, সর্বপ্রথম তার দুটো কষ্ট হবে। এক নম্বর কষ্ট হচ্ছে তার কাছ থেকে, যিনি সেই মাস্টারমশাইয়ের কাছ থেকে যেটা সে শিখেছে সেটা তার কাছ থেকে আস্তে 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 তুলে নেওয়া হবে। দু নম্বর হচ্ছে আমাদের হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যে তার মরণের সময় প্রচন্ড পরিমাণে কষ্ট হবে। অর্থাৎ তার রুহটা যখন শরীর থেকে বার করা হবে, একটা ছাগলের গোটা জ্যান্ত ছাগল যখন দাঁড়িয়ে থাকে, ছাগলটাকে না কেটে তার শরীর থেকে গোটা ছালটাকে টেনে নিলে যেমন কষ্ট হয়, ঠিক তার থেকেও বেশি কষ্ট হবে। ইট ক্যান নট বি ইমাজিন বাই এনিবডি এলস। এটা কল্পনায় আসবে না। অতএব আপনারা একটু সতর্ক থাকুন। আমাকে ভুলটা, আপনাদেরকে সুযোগ দেওয়া রইলো, আমার ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে স্বাগত জানাই, আপনাদেরকে বুকে জড়িয়ে ধরবো আমার ভুলটাকে সংশোধন করে দেওয়ার জন্য। চলুন আমার মাস্টারমশাই বক্তব্যের মধ্যে চলে যাই। প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। এই কঠিন পরিস্থিতিতে লকডাউনে তোমরা প্রত্যেকেই বাড়িতে আছো। সরকারি বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাড়িতে থেকে একঘেয়েমি লাগলে বাচ্চাদের সাথে খেলাধুলা করো একঘেয়েমি দূর করার জন্য, কিন্তু অযথা বাইরে বেরিয়ে নিজের বিপদ, পরিবারের বিপদ, প্রতিবেশীর বিপদ তথা সমাজের বিপদ ডেকে না আনাটাই বাঞ্ছনীয়। যাক, আমি ইতিমধ্যেই তোমাদের অংশীদারি কারবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। এই কঠিন পরিস্থিতিতে বাড়িতে বসেই তোমাদের প্রস্তুতি সারতে হবে আগামী 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার লক্ষ্যে। নিশ্চয়ই সেটা তোমরা করবে। তা আজকে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পরিমিতির, যে চ্যাপ্টারের নাম লম্ব বৃত্তাকার চোঙ। এই লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে আমি আলোচনা করব। লম্ব বৃত্তাকার চোঙ অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডার। লম্ব বৃত্তাকার চোঙ
রাইট সার্কুলার সিলিন্ডার। তাহলে কাকে বলে এখন লম্ব বৃত্তাকার চোঙ কাকে বলে? প্রত্যেকে খাতা পেন বের করো, আমি আস্তে আস্তে বলে যাচ্ছি, লিখে যাবে। বের করেছ? ঠিক আছে। দেখো, দুটি সর্বসমবৃত্ত, সর্বসমবৃত্ত বলছি, তাহলে দুটো সর্বসমবৃত্ত। কেন সর্বসমবৃত্ত বলা হলো? অর্থাৎ এই দুটো বৃত্তেরই ব্যাসার্ধ এক। ব্যাসার্ধ যদি এক হয়, ব্যাসও এক হবে, তার পরিধিও এক হবে, তার ক্ষেত্রফলও এক হবে। তাই সেই দুটো বৃত্তকে কি বললাম? সর্বসমবৃত্ত। দুটি সর্বসমবৃত্ত যদি সমান্তরাল ভাবে থাকে, তাহলে এরা সমান্তরাল ভাবে আছে। সমান্তরাল সরলরেখা কাকে বলা হয়? বলা হয়েছে যখন দুটি সরলরেখা উভয় দিকে বর্ধিত করলে যদি তাদের লম্ব দূরত্ব সমান বজায় রেখে উভয় দিকে বর্ধিত হয়, কখনোই মিলিত না হয়, তখন সেই দুটি সরলরেখাকে বলা হয় কি? সমান্তরাল সরলরেখা। তাহলে এরাও কিন্তু এই দুটো সমান্তরাল যে বৃত্ত আছে এরা কিন্তু সর্বসমবৃত্ত। তাহলে দুটি সর্বসমবৃত্ত যদি সমান্তরালভাবে থাকে এবং এই বৃত্ত দুটির কেন্দ্র এই কেন্দ্র দুটিকে যদি একটি সরলরেখা দ্বারা যুক্ত করা হয়, তাহলে একটি সরলরেখা দ্বারা যুক্ত করলাম। এই সরলরেখাটা কিন্তু দুটো বৃত্তেরই সমান লম্ব হিসাবে থাকবে এবং এই সরলরেখার সমান্তরাল অপর একটি সরলরেখা, এই সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা যদি বৃত্তের পরিধিকে সম্পূর্ণ এক পাক প্রদক্ষিণ করে যে ঘনবস্তুর আকৃতি নেয় তার নামই হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে আবার বলছি, শোনো, দুটি সর্বসমবৃত্ত সমান্তরালভাবে থাকে এবং বৃত্ত দুটির কেন্দ্রকে একটি সরলরেখা দ্বারা যুক্ত করলে যদি সরলরেখাটি বৃত্তের সঙ্গে লম্বভাবে থাকে এবং সরলরেখার অপর একটি সরলরেখা সমান্তরাল সরলরেখা, এই সমান্তরাল সরলরেখা যদি বৃত্তের পরিধিকে সম্পূর্ণ এক পাক প্রদক্ষিণ করে যে ঘনবস্তুর সৃষ্টি করে বা আকার তৈরি করে তার নামই হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার বলতে কি বোঝায় সেটা আমরা বুঝলাম। এবারে তল কটা। দেখো, এখানে এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল। তাহলে তল কটি? তিনটি। তল কটি? উত্তর হচ্ছে কটা? তিনটি। কি কি সেটা? এইটাকে আমরা বলছি ভূমি আর এটাকে বলছি উপরিতল। তাহলে এই দুটো তল হচ্ছে বৃত্তাকার আর একটি তল হচ্ছে পার্শ্বতল। এখন এই দুটো তল কিন্তু সমতল আর পার্শ্বতলটা হচ্ছে বক্রতল। ঠিক আছে? তাহলে এর তল সংখ্যা কটা? তল হচ্ছে তিনটে। তল কটা? তিনটে। এটা তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, শূন্যস্থান পূরণে আসতে পারে, সত্য মিথ্যায় আসতে পারে 1 নম্বরে। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ধার কটা? ধার বা কিনারা বা প্রান্তিকি যাই বলি না কেন, ধার হচ্ছে দুটো। ধার কটা? দুটি। এর ভাটেক বা শীর্ষবিন্দু আছে কি? নেই। এর ভাটেক নেই, শীর্ষবিন্দু নেই, শীর্ষবিন্দু নেই। ওকে, বোঝা গেছে?
এই অঙ্ক করার জন্য আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমি একটা একটা করে এখানে আলোচনা করব, তোমরা লিখে নেবে। সূত্রগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে, নাহলে আত্মস্থ করতে হবে, কারণ অঙ্ক করার সময় সূত্রটাই কাজে লাগবে। সূত্রটা যে পুট করতে পারবে মান বসিয়ে সে ক্যালকুলেশন করে অঙ্কটা নামাতে পারবে। তাহলে চলো আমরা এখন সূত্র নিয়ে আলোচনা করি। সবার প্রথমে আমি যদি একটি আয়তাকার পাত, আয়তক্ষেত্রে কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। এই প্রস্থটাকে যদি আমি মুড়ি, দুটো প্রস্থকে এই ধারটাকে মুড়লাম আর এই ধারটাকে মুড়লাম, মুড়ে যদি একটা বৃত্ত তৈরি করি, তাহলে এটাকে যদি আমি সমানভাবে নিয়ে নিই, তাহলে এটা কি হয়ে গেল, লম্ব বৃত্তাকার চোঙ হয়ে গেল। এখন এই লম্ব বৃত্তাকার চোঙ, যেমন ধরো তোমার বাড়িতে কলের পাইপ আছে, মোমবাতি আছে, এগুলো সবই কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। তাহলে আমরা এখন এই লম্ব বৃত্তাকার চোঙের সবার প্রথম যে সূত্র, সেটা হচ্ছে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে 1 নম্বর, বক্রতল বা পার্শ্বতল এই ক্ষেত্রফলটা সমান কি, বলে ভূমির পরিধি, ভূমির পরিধি ইন্টু উচ্চতা, ভূমির পরিধি, ভূমির পরিধি ইন্টু উচ্চতা। তাহলে এখন ভূমিটা বৃত্ত, বৃত্তের পরিধি সমান কি জানি আমরা, বৃত্তের পরিধি আমরা জানি 2πr, আর এর ক্ষেত্রফলটা আমরা কি জানি, ক্ষেত্রফল সমান πr² বর্গ একক, আর এটা শুধু একক, আর এটা কি উচ্চতা। তাহলে এখানে সূত্রটা কি হলো, ভূমির পরিধি ইন্টু উচ্চতা। তাহলে ভূমির পরিধি সমান কি লিখব, 2πr ইন্টু h সমান 2πr/h বর্গ একক। ওকে, বোঝা গেল। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল কি হলো, ভূমির পরিধি ইন্টু উচ্চতা, 2πr ইন্টু h সমান 2πr/h বর্গ একক। 2 নম্বরে বলছে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান পার্শ্বতলের ক্ষেত্রফলটা থাকবেই, বা বক্রতলের ক্ষেত্রফল যা আছে তাই। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল যুক্ত পার্শ্বতলের ক্ষেত্রফলটা রইল। এবার যে দুটো তল, যার একটার নাম বলেছিলাম ভূমি আর ওপরেরটাকে বলেছিলাম উপরিতল, দুটোই কিন্তু গোলাকার বৃত্তাকার। তাহলে তাদের ক্ষেত্রফল কি, πr², এটাও πr²। তাহলে দুটো যোগ করলে কি হয়, 2πr²। তাহলে 2π, তার মানে এখানে তল দুটি ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি ছিল, 2πr/h প্লাস তল দুটি ক্ষেত্রফল πr² যুক্ত πr² সমান কত হয়, 2πr²। তাহলে 2πr² ইকুয়াল টু, এখান থেকে দেখো 2πr কমন যাবে, তাহলে h প্লাস r
বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হলো? পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস যে দুটো তল আছে সেই দুটো তলের ক্ষেত্রফল, তল দুটো কি আকৃতি বৃত্তাকার, তার ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে দুটো তলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার বর্গ একক। সূত্রটা 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার সমান 2 পাই আর কমন নিয়ে এইচ প্লাস আর বর্গ একক। এবার 3 নম্বরে দেখো, যদি এখন এই একমুখ খোলা চোঙ হয় তখন তার সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে? একমুখ খোলা হলে 3 নম্বর, একমুখ খোলা তখন সমগ্র তল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা কি লিখেছিলাম? 2 পাই আর এইচ। এখানেও কিন্তু থাকবে, যেহেতু একমুখ খোলা কিন্তু তার পার্শ্বতলটা বা বক্রতলটা একই থাকবে, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ প্লাস, যেহেতু একমুখ খোলা তাহলে আমি ওখানে দুটো মুখ নিয়েছিলাম, একটা মুখ খোলা আছে তাহলে একটা মুখ নেবো, একটা মুখ মানে একটা বৃত্ত, তার ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার বর্গ একক। এটা হয়ে গেল কি? একমুখ খোলা যদি চোঙ হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, এরপর 4 নম্বর। এবার আসছি আয়তন। এর আয়তনটা কি হবে? সমকোণী লম্ববৃত্তাকার চোঙের আয়তন, আয়তন সমান কি? ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল তাহলে ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার ইনটু উচ্চতা সমান পাই আর স্কয়ার এইচ ঘন একক। কেন ঘন একক হলো? কারণ এ এককটা ছিল কি? বর্গ একক, এইচটা শুধু একক, বর্গ একক আর এককের সাথে গুণ করলে কি হবে? ঘন একক। ঠিক আছে, এটা দেখো। এরপর আমি আরো যে সূত্র আছে সেগুলো আলোচনা করছি। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম কি, যে লম্ববৃত্তাকার চোঙে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কি করলাম? ভূমির পরিধি ইন্টু উচ্চতা 2 পাই আর ইন্টু এইচ, 2 পাই আর এইচ বর্গ একক। সমগ্র তলের ক্ষেত্রফল কি করা হলো? পার্শ্বতলের ক্ষেত্রফল হলো এবং দুটো তলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার, 2 পাই আর কমন নিয়ে এইচ প্লাস আর বর্গ একক। একমুখ খোলা হলে সমগ্র তলের ক্ষেত্রফল কি? পার্শ্বতলের ক্ষেত্রফল তো থাকবে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কয়ার বর্গ একক। আয়তনটা কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা পাই আর স্কয়ার ইন্টু এইচ সমান পাই আর স্কয়ার এইচ ঘন একক। ঠিক আছে, এরপর আমরা আসছি যে ফাঁপা চোঙে বক্রতল কিংবা আগে ফাঁপা চোঙের যে যদি হয় তার আয়তনটা কি হবে? ফাঁপা চোঙের যে আয়তন, ফাঁপা চোঙের আয়তন ফাঁপা চোঙের আয়তনটা কি হবে? তাহলে দেখো, ফাঁপা চোঙের আয়তনের ক্ষেত্রে আমরা কি করব? সেখানে দেখো বাহিরের যে চোঙটা থাকবে সেই বাহিরের চোঙের আয়তনটা মাইনাস ভিতরের চোঙের আয়তন। তাহলে বাহিরের চোঙের আয়তন
এবার এখন বিষয় আছে, আমরা শুধুমাত্র আয়তনের ক্ষেত্রে কি বলেছিলাম, পাই আর স্কোয়ার এইট, পাই আর স্কোয়ার এইট ঘন একক বলা হয়েছিল আয়তনের ক্ষেত্রে। তাই এখানেও সে আয়তন। এখন এই যে বাইরের চোঙটা তার ব্যাসার্ধটা অর্থাৎ বহিঃ ব্যাসার্ধটাকে তুমি ধরে নাও স্মল আর ওয়ান, বহিঃ ব্যাসার্ধ সমান তুমি স্মল আর ওয়ান কিংবা ক্যাপিটাল আর যে কোনো ধরতে পারো, এবং ভিতরের যে ব্যাসার্ধ বা অন্তঃব্যাসার্ধ সেই অন্তঃব্যাসার্ধকে তুমি R2 কিংবা স্মল আর ধরতে পারো। ওকে, তাহলে এখন বাইরের চোঙের যে আয়তনটা হবে পাই আর স্কোয়ার এইট, তাহলে পাই আর স্কোয়ার মানে R1 ধরছি, এইটা এইট মাইনাস এই যে অন্তঃব্যাসার্ধ ভিতরেরটা কি হয়ে যাবে পাই R2 স্কোয়ার এইট, তাহলে এখানে পাই কমন নিলে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার এইট ঘন একক, ঠিক আছে। তাহলে যখন ফাঁপা চোঙ হবে তার আয়তনটা কি হলো, আমরা বাইরের চোঙের আয়তন মাইনাস ভিতরের চোঙের আয়তন। এখন বাইরের চোঙের যখন আয়তনটা তার ব্যাসার্ধটা কি, বহিঃ ব্যাসার্ধটা আমরা যদি স্মল আর ওয়ান ধরতে পারি কিংবা ক্যাপিটাল আর ধরতে পারি। ভিতরের যে চোঙের আয়তন তাহলে ভিতরে মানে অন্তঃব্যাসার্ধটা সেটা R2 স্মল R2 ধরতে পারি কিংবা স্মল আর ধরতে পারি। তাহলে সেক্ষেত্রে কি হলো, আমরা জানি যে আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইট, তাহলে পাই R1 স্কোয়ার এইট মাইনাস পাই R2 স্কোয়ার এইট, এখান থেকে পাইটা কমন নিলে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার এইট ঘন একক, ঠিক আছে। এরপর ছ নম্বর সূত্র, যদি ফাঁপা চোঙের বক্রতলটা কি হবে, ফাঁপা চোঙের বক্রতল বা পার্শ্বতল। ফাঁপা চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে দেখো, আমরা যখন চোঙের আমরা বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলে কি বলা হয়েছিল, যে ভূমির পরিধি ইন্টু উচ্চতা 2 পাই আর ইন্টু এইট, 2 পাই আর এইট বর্গ একক। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, দেখো 2 পাই যদি তুমি এটা R1 এইচ করো প্লাস 2 পাই, তার মানে কি 2 পাই আর এইট তো পার্শ্বতল, তাহলে এখানে 2 পাই R1 এইচ 2 পাই R2 এইচ, তাহলে সমান 2 পাই যদি কমন নেই তাহলে R1 প্লাস R2 এইচ বর্গ একক। তাহলে ফাঁপা চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি হলো, 2 পাই R1 এইচ প্লাস 2 পাই R2 এইচ, 2 পাই কমন নিলাম R1 প্লাস R2 প্রথম বন্ধনী শেষ করে এইচ বর্গ একক। এটা হয়ে গেল কি, যে ফাঁপা চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার 7 নম্বর, যদি দুমুখ খোলাই হয়, দুমুখ খোলা যে ফাঁপা চোঙ তার সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে দুই মুখ খোলা দুইমুখ খোলা ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা কি জেনেছিলাম, সেটা আগে একটু আমরা রিভাইজ করি বা মনে মনে ভাবো, আগে লিখিয়ে দেওয়া হয়েছে। তা সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে বলা হয়েছিল কি, যে আমার পার্শ্বতলটা থাকবে প্লাস দুটো তলের যে ক্ষেত্রফল,
সেখানে বলা হয়েছিল কি যে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr8 আর দুটো তলের ক্ষেত্রফল 2πr²। সেখান থেকে 2πr কমন নিয়ে 8 + r বর্গ একক হয়েছিল। তাহলে চলো আমরাও সেটা সেই রকমভাবেই করবো। তাই এখানে প্রথমেরটা কি 2πr1 + r2 8 প্লাস 2πr²। তাহলে 2πr² মানে r1 - r2 এর স্কয়ার, এটা স্কয়ার 2πr² হয়ে গেল। তাহলে এখান থেকে কি কমন যাবে? 2π কমন গেল, r1 + r2 8 প্লাস r1² - r2²। এখানটা কি দাঁড়ালো? a² - b²। a² - b² সূত্র আমরা প্রত্যেকেই জানি, কারণ সপ্তম শ্রেণীতে শিখেছি a + b × a - b। তাহলে এখানে কি হলো? 2πr1 + r2 8 প্লাস r1 + r2 r1 - r2। তাহলে এখান থেকে দেখো এইটা r1 + r2 এখানেও আছে, এখানেও আছে, আবার আমি r1 + r2 কমন নিতে পারি। তাহলে 2πr1 + r2 যদি কমন নিই, এইখানটায় এবার গোলমাল হবে, কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই এইচটা অনেকে এর সঙ্গে গুণ করে ফেলে, তাহলে কিন্তু তোমার উত্তর আর আসবে না। এই জায়গায় তুমি এই এইচটাকে কি করবে? এইচ প্লাস এখানে দেখো r1 - r2 হয়েছে, এই মানটা এখানে হলো, তৃতীয় বন্ধনী দিয়ে দাও, তাহলে তোমার অঙ্কটা ঠিক হবে। অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা দেখা গেছে যে 2 × 22 এখানে বহিঃব্যাসার্ধ প্লাস অন্তঃব্যাসার্ধ বসিয়ে দিল, দিয়ে উচ্চতাটা এইচটা এর সঙ্গে গুণ করে দিয়ে আবার এখানে বহিঃব্যাসার্ধ থেকে অন্তঃব্যাসার্ধ বিয়োগ করে এটা যোগ করছে, উত্তর মিলবে না। ঠিক আছে, সব সূত্রগুলো বুঝলে? তাহলে আর একবার রিভাইজ করার প্রয়োজন যদি থাকে আমি পরের দিন ক্লাসে আবার